যদি লেখার বা লেখকের বাজার না থাকে, পাঠক না থাকে, তারা কতদিন বা কিভাবে এই মানে বই প্রকাশ করে বা বই ছাপিয়ে তারা কতদিন এরকম ভাবে চলতে পারবে? এখানে আলো চলে গেছে এ বিষয়ে আমার বলবার কথা হচ্ছে যে বাজারজাতকরণের এটা প্রকাশকেরা কিভাবে দেখছেন, তাদের কি খুব একটি আদর্শ পরিস্থিতি রয়েছে এই বাজারজাতকরণ সম্পর্কে? তারা কি বই সঠিকভাবে বিপণন করছেন, সমস্ত দেশের মানুষের কাছে কি পৌঁছচ্ছে? আমার তো মনে হয় না। এই ক্ষেত্রে কি করতে পারেন প্রকাশকেরা? আপনার সঙ্গে কোনো সময় প্রকাশকদের কথা হয়েছে এই বিষয়ে, বা আপনি প্রসঙ্গগুলি এসেছে সামনে যে বই বাজারজাত করার ক্ষেত্রে কিভাবে এটি আধুনিকায়ন করা যায় বা কিভাবে এটি আরো ভালো করা যায়? এটা তো আমার সমস্যা নয়, আমার সমস্যা এইটুকুই যে আমার বই সবার কাছে পৌঁছচ্ছে কি না। প্রকাশকদের দেখতে হবে যে তারা কিভাবে বই বাজারজাত করছেন। যে পরিস্থিতি রয়েছে এটা খুব একটা পেশাদারি অবস্থায় আছে বলে আমি মনে করি না। আমার প্রকাশকদের সঙ্গে আমি এ বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা করেছি, কোনোটাই আমার কাছে সুস্থ বা স্বাস্থ্যকর বলে মনে হয়নি। তারপরে আরও অনেক কথা রয়েছে, সেটা হচ্ছে যে যেমনটা আহমেদ মোস্তফা কামাল বলল যে প্রকাশকের সঙ্গে পাঠকের, প্রকাশকের সঙ্গে লেখকের এই ত্রিমুখী একটা সম্পর্ক আছে। লেখক লিখবেন, প্রকাশক বার করছেন, কিন্তু পাঠকের কাছে পৌঁছতে হবে, তবে জিনিসটা জমে উঠবে, তবে এটাকে বলা যাবে যে একটি বাণিজ্যিক ভিত্তিতে রয়েছে। যেমন সম্মানী বা রয়্যালটি বা রাজস্ব আমি যাকে বলছি, লেখক সত্ত্ব, সেটা তারা পাচ্ছেন। প্রকাশক বই প্রকাশ করে তারা লাভবান হচ্ছেন, বা সব বইতে লাভবান না হলেও যে বইতে হচ্ছেন না সেটা আরেকটা বইয়ের লাভ থেকে পুষিয়ে নিচ্ছেন। এইভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবটাই যে সব বই সবার চলবে, সব লেখকের পাঠক আছে, তা তো নয়। মহিউদ্দিন ভাই, যিনি ইউপিএল এর কর্ণধার, তিনি একটি সুন্দর কথা আমাকে বহুদিন আগে বলেছিলেন যে আই পাবলিশ ফর টুমরো। আমি যে বই বার করছি সেটা আগামী দিনের জন্য করছি। প্রকাশকের এ দায়িত্বও রয়েছে। আজকে হয়তো বইটি বিক্রি হচ্ছে না, হয়তো পাঠক প্রিয়তা পাচ্ছে না, কিন্তু প্রকাশক সেই ব্যক্তি যিনি শনাক্ত করতে পারেন যে এই লেখাটি আগামীকাল সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবাই এই বই পড়বার জন্য উদ্গ্রীব হবে। এবং মহিউদ্দিন ভাইয়ের এই কথাটা সত্যি হবে, আই পাবলিশ ফর টুমরো। দেখুন, প্রকাশনা এমন একটি বাণিজ্য এবং এমন একটি শিল্প যে এইখানে মেধা এবং সৃজনশীলতা এবং বাণিজ্যিক বুদ্ধি তিনটের মিলন না হলে এটাকে কখনোই একটি সুস্থ স্বাস্থ্যকর অবস্থায় আনা যাবে না বলে আমি মনে করি। জনাব সৈয়দ শামসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি একটু আমরা একটু জি, বিক্রির নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশে খুব ভালো আমরা গড়ে তুলেছি। ঢাকা শহরে আজকে যে বইটা বের হচ্ছে সেটা কিন্তু কালকেই ঢাকা শহরের দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে চলে যাচ্ছে। সুতরাং বাজারজাতটা কিন্তু আমরা একদম প্রফেশনালি নিয়ে এসেছি। এখন সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের খুব কম, ঢাকা এবং চিটাগং বাদ দিলে আর একটি জেলা শহরও খুঁজে পাবেন না যে জেলা শহরে শুধুমাত্র সৃজনশীল বইয়ের কোনো বইয়ের দোকান আছে। এমনকি ঢাকা শহরেও আপনি 10টির বেশি শোরুম খুঁজে পাবেন না যেখানে শুধু সৃজনশীল বই পাওয়া যায়। আমরা বইগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু সেই জায়গাতে শুধু সৃজনশীল বইকে ডিসপ্লে করে পাঠকদের সামনে তুলে ধরার মতো সুযোগ বা পরিবেশ বা মানসিকতা আসলে নেই। জনাব মহিউদ্দিন আহমেদ, এই যে বই বাজারজাতকরণ বা বই মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? গণমাধ্যমের তো অনেক ভূমিকা আছে, মানে বর্তমান ভূমিকা আমরা সবসময় সরকারের উপরে না হয় গণমাধ্যমের উপরে নির্ভর করতে থাকি, কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের এমন অবস্থা নেই যে আমরা নিজের উপর নির্ভর করে আপনার বিজ্ঞাপন দিব বা আপনার বইয়ের প্রচার করা হবে। বইয়ের আপনার রিভিউ আমাদের এখানে খুব কম পাবলিশ হয়, আপনার যেখানে আপনার পাঠক আপনার বই জানতে পারে। সেই জন্যই আমি ভাবছিলাম
রাশেদ রৌফ বলেছিলেন না চিটং মেম্বার। রাশেদ রৌফকে আমি একটা সুখবর দিতে চাই। আমরা একবার সার্ভে করেছিলাম, আমাদের বই তো একটু সৃজনশীল সিরিয়াস বই, আমরা ঠিক জনপ্রিয় বই হাতে নেই না, কারণ ওটার মার্কেটিংটা আমরা জানি না। তো এখানে আমি দেখলাম যে চট্টগ্রামে সবচেয়ে বেশি আমাদের বই, মানে পপুলেশনের তুলনায় চট্টগ্রামে বেশি বিক্রি হয়। তো আমি এটা কয়েক বছর ধরে আমি দেখেছি, এবং আমার এটা রাশেদ রৌফকে আমি কংগ্রেচুলেট করব যে এখানে আপনাদের চট্টগ্রামে আমি মনে করি যে ইন্টেলেকচুয়াল চর্চা, এটা মেধাভিত্তিক চর্চা খুব বেশি হয়। আর আমাদের কিন্তু বেশ কয়েকজন চট্টগ্রামের অথর আছে আমাদের এখানে, কিন্তু চট্টগ্রামে যে ফ্লারিশ করলো না পাবলিশিং, এটা দুঃখজনক আমার কাছে। কেন করলো না সেটাও আমি বুঝতে পারি না। তো এটা আমার মনে হয় এটা নিয়ে এসব নিয়ে ভালো গবেষণা হওয়া উচিত। আমাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি যে প্রকাশনা শিল্পকে নিয়ে আপনারা আলাদাভাবে একটা স্টাডি করুন, কেননা কত টাকা ইনভেস্ট হচ্ছে এখানে, এবং কত টাকা আমরা পাবলিশাররা না, আপনার লেখকরাও বিনিয়োগ করছেন। এটা আমি বারবার করে আমি বলি যে আপনারা এই ভ্যানিটি পাবলিশিং যেটা হয়, যেটা লেখক টাকা দেয়, এটা কিন্তু অনেক পুরানো ট্রেডিশন এবং এটা গ্লোরিয়াস ট্রেডিশন। এটার মধ্যে কোনো দোষ নাই, চুক্তিপত্র থাকতে পারে, চুক্তি হওয়াটাই মূল কথা। চুক্তি হয়, চুক্তির মধ্যে লেখা আমাদের চুক্তি আছে যে অথর উইল পে, অথর উইল বাই সো মেনি কপিজ। আহমদ মুস্তফা কামালের কাছে আসবো, তার আগে একটু শীতাংশু কর আমাদের একজন পাঠক, তিনি বলেছেন যে বেশিরভাগ প্রকাশকই নতুন লেখকদের সৃজনশীলতাকে এক ধরনের নেগলেক্ট করেন এবং তাদেরকে বলেন যে চিপ, যেগুলি সস্তা বিনোদন পাঠকের জন্য হতে পারে সেরকম লেখা লিখতে। জনাব আহমদ মুস্তফা কামাল, আপনি কিছু বলবেন এ প্রসঙ্গে? প্রকাশকরা বলেন কিনা এটা তো মানে বলতে পারবো না, তবে হ্যাঁ, একজন তরুণ লেখকের জন্য মানে বই প্রকাশ করা খুবই কঠিন একটা ব্যাপার, মানে প্রকাশকের কাছে পৌঁছানো খুবই কঠিন একটা ব্যাপার। তার একটি কারণ হলো যে পাণ্ডুলিপিটা আমি দিলাম, সেই পাণ্ডুলিপিটা পড়ে দেখবার মতো সময় হয়তো বই প্রকাশকের নেই, কিংবা ওই ব্যবস্থাটা তাদের নেই যে এটি আসলে কেমন, ভালো হতেও পারে। তো ফলে তার জন্য ব্যাপারটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। একটা SMS এসেছিল, রফিকুম মনি চৌধুরী লিখেছিলেন যে, বলেছিলেন, পাঠিয়েছেন আপনার কাছে যে বইমেলা শেষে, ফেব্রুয়ারি বইমেলা শেষে খালি হাতে যিনি ফিরে আসেন একমাত্র তিনি লেখক। রফিকুম মনি চৌধুরী প্রতিষ্ঠিত অনুবাদক, প্রতিষ্ঠিত লেখক আমাদের দেশে, আমি বলবো, এবং উন্নত মানের অনুবাদক। তাকে এই কথাটি বলতে হচ্ছে, আমাকে এই কথাটি বলতে হচ্ছে, এটি কিন্তু দুঃখজনক, এটা মর্মান্তিক। আপনি একটা বই প্রকাশ করতে গেলে আপনাকে প্রেসে টাকা দিতে হচ্ছে, কাগজওয়ালাকে টাকা দিতে হচ্ছে, বাইন্ডিং কারখানায় টাকা দিতে হচ্ছে, কম্পিউটার কম্পোজ করতে টাকা দিতে হচ্ছে, দোকানপাট যারা চালায় তাদেরকে টাকা দিতে হচ্ছে, সমস্ত জায়গায় করা। শুধুমাত্র ওই খালি হাতে লেখক ফিরে যাবেন, হ্যাঁ, বইমেলা থেকে মন খারাপ করে, এটা না হওয়াটাই মঙ্গলজনক, না হওয়াটাই ভালো। আমার মনে হয় বেশি সময় নেই যে এক মিনিট আমি শেষ করি। সেটা হচ্ছে যে এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে চুক্তিটা বাধ্যতামূলক ভাবে চুক্তিটা করা পরস্পরের মধ্যে, এবং ওই পরস্পরের সম্পর্কটাও ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যেন একজন লেখকের মনে না হয় যে আমি শুধু খালি হাতে ফিরে গেলাম, আর সবাই পেল। তো এই চুক্তিটা বাধ্যতামূলক হতে হবে, এটা যারাই করুক এটা করতে হবে, এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেরই মানসিকতা, মন মানসিকতা থাকবে। কাল বইমেলা শুরু হচ্ছে, ফরিদ ভাইয়ের কাছে একদম এক লাইনে একটি আশার কথা শুনতে চাইবো। 22 বছর ধরে আপনি প্রকাশনা শিল্পের সঙ্গে আছেন, এবং আমার মনে হয় যে আমাদের বইমেলা বা আমাদের প্রকাশনা প্রতি বছরই উত্তরোত্তরে উন্নতি সাধন করছে, এবং আমাদের লেখকরাও ভালো আছেন, প্রকাশকরাও ভালো আছেন। তার প্রতিফলন দেখা যায় প্রতি বছরের বইমেলায় আগের বছরের থেকে বেশি বই প্রকাশিত হচ্ছে এবং বেশি রকমের উন্নতি সাধন করছে। পাঠকরা আসছেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য যারা মহিউদ্দিন, আমি তো
আমি ফরিদের সঙ্গে ওর ওপিনিয়ন শেয়ার করি, এটা পজিটিভ দিকে হচ্ছে। কিন্তু আমি যত প্রবন্ধ লিখেছি প্রকাশনা নিয়ে, সেখানে আমারও একটা দুঃখ ছিল যে ওয়াই ইজ দি অথর দি লাস্ট পারসন টু রিসিভ দি। আমরা আপনার সাথে একমত। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব মহিউদ্দিন আহমেদ আপনাকে, জনাব ফরিদ আহমেদ আপনাকে এবং জনাব আহমদ মোস্তফা কামাল আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে। আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন আজকের .বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। আপনি প্রশ্ন পাঠাবেন শুধু আপনার প্রশ্নটি পড়ার জন্য নয়, আমাকে ক্লু দেওয়ার জন্য। দেখা হবে আগামীকাল এই একই সময়। শুভরাত্রি। একজন ক্রিকেটার হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে পারফর্ম করা। যখন হেলমেট পরা থাকে তেমনি ইম্পর্টেন্ট পারফর্ম করা যখন হেলমেট না পরা থাকে। এজন্য আমি ব্যবহার করি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, যা দেয় সাধারণ ফেয়ারনেস ক্রিম থেকে দ্বিগুণ রেজাল্ট। রোদ হোক বা ক্যামেরা, চেহারায় কনফিডেন্স সবসময় দ্বিগুণ। দুধ ও চকলেটের অপূর্ব স্বাদে প্রাণ নেয়া। এখনো পৃথিবীর 60% মানুষ ড্যান্ড্রাফ সমস্যায় ভোগে। ডার্মাটোলজির একটি দারুণ অগ্রগতি দেখতে আমি এখন প্যারিসে। সাধারণ শ্যাম্পু শুধু স্ক্যাল্প পরিষ্কার করে, কিন্তু আপনার দরকার এর গভীর পর্যন্ত নারিশমেন্ট। এলো নিউট্রিয়াম 10, ভিটামিন ও মিনারেলের কমপ্লেক্স, যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে পৌঁছে দেয় বাড়তি নারিশমেন্ট, ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচের সমাধান করে। এবার সব স্ক্যাল্প সমস্যার শেষ হলো নতুন জেল ডিপ স্ক্যাল্প নারিশমেন্ট। হঠাৎ একদিন টিকিট কোথায়? Excuse me? Hi. ক্লোজআপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো ওয়াইপনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজআপ কনফিডেন্স? আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. একজন ক্রিকেটার হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে পারফর্ম করা। যখন হেলমেট পরা থাকে তেমনি ইম্পর্টেন্ট পারফর্ম করা যখন হেলমেট না পরা থাকে। এজন্য আমি ব্যবহার করি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, যা দেয় সাধারণ ফেয়ারনেস ক্রিম থেকে দ্বিগুণ রেজাল্ট। রোদ হোক বা ক্যামেরা, চেহারায় কনফিডেন্স সবসময় দ্বিগুণ। সস্তা মানের পাইপ লাগিয়ে বাড়িটার 12টা বাজিয়েছো। দেয়াল ড্যাম, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাবু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। চুলের দুর্বল অংশ সহজেই ভাঙে এবং ছিঁড়ে যায়, তাই চুল পড়তে থাকে। এই দুর্বল অংশগুলো থেকে মুক্তি পেলেই চুল পড়া কমানো সম্ভব। এজন্যই সানসিল্কের সাথে আমি তৈরি করেছি ন্যানো কমপ্লেক্স যুক্ত সানসিল্ক শ্যাম্পু। এই নতুন ফর্মুলা প্রতিটি চুলে পৌঁছে দেয় পুষ্টি এবং চুল পড়া কমিয়ে দেয় 98% পর্যন্ত। চিরুনিতে উঠে আসা চুল আর নয়, পান স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল। ন্যানো কমপ্লেক্স যুক্ত নতুন সানসিল্ক হেয়ার ফল সলিউশন। How about a second honeymoon? Pond's Age Miracle brings my second honeymoon. Buy Pond's Age Miracle 50 grams day or night cream to win a trip to one of the 7 romantic places of the world. That
অসহ্য।